হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার হাজির হলাম তোমাদের কাছে ক্লাস 12 থার্ড সেমিস্টারে মানবীয় ভূগোলের বিষয়বস্তু সমূহ থেকে জনবসতি ভূগোল। তো এই ইউনিটে আমাদের দুটো টপিক আছে, একটা হচ্ছে জনসংখ্যা ভূগোল, একটা হচ্ছে জনবসতি ভূগোল। তো আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব জনবসতি ভূগোল এবং এর টোটাল টপিকে কি কি আছে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করব এবং তার সাথে আমরা একটু শেয়ার করব এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন বা কেমন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এবং স্টুডেন্ট যারা বা যে এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের এই ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুর মাধ্যমে শেয়ার করো, যার ফলে এই ভিডিওর মাধ্যমে তারা উপকৃত হতে পারে। এবং খুব বেশি পরিমাণে আমাদেরকে সাপোর্ট করো। আমাদের ফেসবুকে এখন পর্যন্ত প্রায় 1,15,000 মেম্বার ক্রস করেছে এবং আমি চাই তোমরা ফেসবুকের মতন আমাকে ইউটিউবে সাহায্য করো। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের জনবসতি ভূগোল বা সেটেলমেন্ট জিওগ্রাফি এর আন্ডারে আমরা কি কি পড়বো আজকে তার এক ঝলক দেখিয়ে নিচ্ছি তোমাদের। সর্বপ্রথম একটা ইন্ট্রোডাকশন আছে আমাদের, তারপরে বসতির শ্রেণী বিভাগ আছে, মানে কি কি ভাবে বসতিকে শ্রেণীবিভক্ত করা যায়, গ্রাম বসতির প্রকারভেদ ও নকশা আমাদেরকে পড়তে হবে এবং শহরের কার্যাবলীর ভিত্তিতে শ্রেণীবিভাগ, অর্থাৎ শহর বসতিকে আমরা কার্যাবলীর ভিত্তিতে শ্রেণীবিভক্ত করে থাকবো এবং গ্রামীণ ও পৌর বসতির সমস্যা আমাদের এই ইউনিটের মাধ্যমে আমরা এই টপিকগুলো আজকে কভার করবো। এখানে দেখো, হ্যাঁ, প্রাচীন ইংরেজি শব্দ সেটল্যান্ড থেকে সেটেলমেন্ট শব্দটি উৎপত্তি হয়েছে, তোমাকে কিন্তু এটা প্রশ্ন আসতে পারে শর্ট কোশ্চেনের জন্য। এবং এখানে দেখো বলেছে 1925 সালে কার্ল ও সায়ার রচিত দ্য মরফোলজি অফ ল্যান্ডস্কেপ এ সর্বপ্রথম সেটেলমেন্ট শব্দটিকে বসতির জন্য ব্যবহার করা হয়। এই বইটি হলো জনবসতি ভূগোলের সংক্রান্ত প্রথম বই। তাহলে তোমাকে বুঝতে হবে যে কার্ল ও সায়ার সর্বপ্রথম এই সেটেলমেন্ট ওয়ার্ডটা ব্যবহার করে জনবসতি বোঝাতে গিয়ে। তারপর কি বলেছে, ভিলেজ শব্দটি প্রথম ব্যবহার করেন হেনরি মেইন তার অ্যানশিয়েন্ট ল নামক গ্রন্থে। তাহলে এখানে খুব সুন্দর কিন্তু দুটো এমসিকিউ কভার হয়ে গেল আমাদের। নেক্সট বলেছে, এমিলে ডুকহেইম দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি নামক গ্রন্থে সর্বপ্রথম রুরাল এবং তিনি আবার আরবান শব্দটি ব্যবহার করে। খুব ইন্টারেস্টিং একটা শর্ট কোশ্চেনের পার্ট। ঠিক আছে, রুরাল মানে হচ্ছে গ্রামীণ বসতি আর আরবান মানে হচ্ছে পৌর বসতি। এখানে কি বলেছে দেখো, পৃথিবীর ক্ষুদ্রতম গ্রামীণ বসতি হলো ক্রোয়েশিয়ার হাম গ্রাম এবং পৃথিবীর প্রথম গগনচুম্বী শহর হলো শিকাগো। পৃথিবীতে বৃহত্তম বসতি হলো ভারতের বৃহত্তম গ্রামীণ বসতি ভারতের আসাম রাজ্যের মাজুরি। তা দেখো এই যে একটা পার্ট, এখান থেকে আমরা কতগুলো এমসিকিউ খুঁজে পেলাম আমাদের পরীক্ষায় যেগুলা আসতে পারে। এবার আমরা আসবো হচ্ছে আমাদের বসতি গড়ে ওঠার কারণ। এই বসতি গড়ে ওঠার কারণগুলো একটু বিস্তারিত জানতে হবে। তো সবার প্রথমে আমরা দেখে নিব কোনো একটা জায়গায় বসতি। বসতি মানে কি? মানে ভাবো মানুষজন যেখানে বসবাস করছে। প্রাচীনকালে নদীকে কেন্দ্র করে আমাদের বসতি গড়ে উঠেছিল বিভিন্ন সভ্যতা। তোমরা জানো মেসোপটেমিয়া থেকে শুরু করে আমাদের, হ্যাঁ, মিশরীয় সভ্যতা বা সিন্ধু সভ্যতা সবাই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তাহলে নদী, এই নদী যে উপাদান, এটা কোন উপাদান? প্রাকৃতিক উপাদান না আর্থসামাজিক উপাদান? তাহলে বসতি কোথাও গড়ে যদি উঠে তার পেছনে ব্রড কনসেপ্টে চারটা কারণ আছে। প্রথম হচ্ছে প্রাকৃতিক উপাদান, দ্বিতীয় অর্থনৈতিক উপাদান, তৃতীয় হচ্ছে সামাজিক উপাদান, আর চতুর্থ কিছু জায়গায় জৈবিক অথবা ধর্মীয় উপাদান লেখা থাকে। তাহলে মেনলি কি হলো, প্রাকৃতিক উপাদান, অর্থনৈতিক উপাদান, সামাজিক উপাদান অথবা রাজনৈতিক উপাদান এবং ধর্মীয় বা জৈবিক উপাদান। তো এবার এই যে প্রাকৃতিক উপাদানের কথা আমি বললাম, এর ভেতরে কি কি পয়েন্ট আসবে বা বাস্তবে কি হচ্ছে। তাহলে প্রাকৃতিক উপাদানের মধ্যে সবার প্রথমে আসবে ভূপ্রকৃতি। তাহলে আমি স্টুডেন্ট তোমাদেরকে আমি বলছি, ভাবো তোমাদেরকে একটা অফার দেওয়া হলো। কি অফার? যে তুমি পার্মানেন্ট ভাবে একটা সমতল ভূমিতে থাকবে, যেখানে ভাবো জল আছে, রাস্তাঘাট সবকিছুই ভালো, হ্যাঁ, গুড এগ্রিকালচারাল ফেসিলিটি আছে, নাকি তুমি পাহাড়ের একটা উত্তরাখণ্ড বা কাশ্মীরের একদম পাহাড়ি অঞ্চলে থাকবে, যেখানে এরকম কোনো রকম যোগাযোগ ব্যবস্থা নেই, একদম একটা ভয়ঙ্কর পরিবেশ। হ্যাঁ, তুমি বলতে পারো যে স্যার আমি একদিন বা দুদিন অথবা এক সপ্তাহের জন্য একটু মজা করার জন্য আমি ওই সমস্ত পাহাড়ি অঞ্চলে যাবো বা থাকবো, কিন্তু পার্মানেন্ট ভাবে কিন্তু তুমি কখনোই সেখানে থাকতে আগ্রহী হবে না। হ্যাঁ, এক দুজন ব্যতিক্রম থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। তাহলে বসতি কোনো জায়গায় হওয়ার জন্য সব থেকে প্রধান একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভূপ্রকৃতি। কারণ ভূপ্রকৃতি যেখানে কমফোর্টেবল বা আনডুলেটিং না, মানে বন্ধুর না, সেখানে সব থেকে বেশি জনবসতি গড়ে উঠবে। যেমন আমাদের গঙ্গা সমভূমি অঞ্চল বা ওজনে দেখবা পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চলের তুলনায় সমভূমি অঞ্চলে জনবসতি খুব বেশি। নেক্সট পয়েন্ট কি আসতে পারে? মাটি। মাটি কেমন? এবং কোন জায়গায় ভাবো খুব উর্বর পলিমাটি আছে বা যে কোনো মাটি যেটা খুবই উর্বর,
সেইখানে বসতি বেশি হবে, নাকি যেখানে ভাবো ল্যাটেরাইটের মতন কংক্রিট যুক্ত মাটি আছে, খুব পাথুরে মাটি, সেখানে বেশি হবে? কারণ যে সমস্ত অঞ্চলে মৃত্তিকাতে খুব সহজে এবং উর্বর মৃত্তিকাতে খুব সহজে এগ্রিকালচারাল প্রোডাকশন হয়, অর্থাৎ কৃষি কাজ করা যায়, সেখানে কিন্তু জনবসতি সব থেকে বেশি হবে। কারণ মানুষের খাদ্য খুবই দরকার, এবং যেই সমস্ত অঞ্চলে খুব ভালো করে খাবার বা ফসল উৎপাদন করা যাবে, সেখানে কিন্তু মানুষ থাকতে বেশি আগ্রহী হবে। তাহলে এটা ছিল আমাদের দ্বিতীয় পয়েন্ট, একটা হচ্ছে ভূপ্রকৃতি, একটা হচ্ছে মৃত্তিকা। এবার আসবো জলবায়ুতে। এবং এবার জলবায়ুটা কিরকম রোল প্লে করে এইখানে, কিরকম হচ্ছে ব্যাপারটা বোঝো। এবার ভাবো তোমাকে দুটো অফার দেওয়া হলো, যে তুমি প্রচুর গরম একটা অঞ্চলে থাকবে, নাকি একটা ভাবো নাতিশীতোষ্ণ অঞ্চলে থাকবে বা সমুদ্রের পাড়ে। আমরা জানি সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলগুলো হয় নাতিশীতোষ্ণ, আর তুমি মহাদেশের যত ভেতরে প্রবেশ করবা জলবায়ু অত চরম ভাবাপন্ন হয়। এবং তুমি ভাবো মেরু অঞ্চলে চলে গেলে, মানে যেখানে সারা বছর বরফ। তাহলে একটা মানুষকে যদি এরকম 3 রকম কন্ডিশন দেওয়া হয়, এবং আমার ভিডিও যারা দেখছো তোমরা কিন্তু পার্মানেন্ট বসতি হিসাবে কিন্তু সবসময় কি সিলেক্ট করবে, একটা নাতিশীতোষ্ণ কমফোর্টেবল জায়গা। তাহলে আমাদের ভারতবর্ষের গঙ্গা সমভূমি অঞ্চল এবং ভারতের যে প্লেন রিজিয়ন আছে, সেখানে কিন্তু হিমালয় পর্বতমালার উঁচু উঁচু গ্রামগুলো যে আছে, ওই সমস্ত এরিয়া থেকে জলবায়ু অনেক বেশি কমফোর্টেবল। তার জন্য ম্যাক্সিমাম জনবসতি কিন্তু এই সমস্ত নাতিশীতোষ্ণ অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চলে কিন্তু গড়ে উঠেছে নিরক্ষীয় অঞ্চলের তুলনায়। নিরক্ষীয় অঞ্চলও অনেক ক্ষেত্রে আনকমফোর্টেবল, তোমরা সেটা জানো। নেক্সট কি হতে পারে? তাহলে কি হলো, আমাদের ভূপ্রকৃতি হলো, তারপরে হলো মাটি, এবার আমি বললাম জলবায়ু। 4 নম্বরে কি হতে পারে? জলের প্রাপ্যতা। জলের প্রাপ্যতা মানে নদীর সহজলভ্যতা। এবং তুমি ভাবো কোথায় থাকবে, ম্যাক্সিমাম আমার জল তো লাগবে না, জল ছাড়া থাকবো কিভাবে? তাহলে যেখানে আমরা জল খুব বেশি পরিমাণে পাবো, আমরা কিন্তু বসতি সেখানেই গড়ে তুলবো। তাহলে এই যে 4টা পয়েন্ট আমি তোমাদেরকে বললাম, এই 4টা পয়েন্ট হচ্ছে তোমার প্রাকৃতিক কারণের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান point। এবার আমরা অর্থনৈতিক পয়েন্টে আসবো বা আর্থ সামাজিক পয়েন্টে আসবো। এর মধ্যে কি আসতে পারে? এর মধ্যে আসতে পারে রাস্তাঘাট, পরিবহন, হ্যাঁ, কাজের অপরচুনিটি বা জব ভ্যাকেন্সি বলতে পারি। এবার একটাই আসি, ভাবো এবার পরিবহন বা রাস্তাঘাট। এবং তুমি এমন একটা জায়গায় থাকবে, সেখানে রাস্তাঘাট খুব ভালো হতে হবে। পাহাড়ে এমন একটা অঞ্চল, সেখানে তোমার উঠতে লাগছে 1 ঘন্টা, নামতে লাগছে 1 ঘন্টা। আমি নিজে প্রচুর ট্রাভেল করে থাকি, তো সেক্ষেত্রে উত্তরাখণ্ড থেকে শুরু করে কাশ্মীর বা আদার্স অনেক রিমোট প্লেস, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রিমোট প্লেসে অল টাইম গিয়ে থাকি। এবং সেখানে আমি দেখি যারা ওখানে লোকাল পিপলরা বসবাস করে, তাদের জীবন কিন্তু খুবই দুর্বিষহ। আমরা এখানে খুব আরাম করে মজা করে থাকছি, কারণ সেখানে পরিবহন ব্যবস্থা প্রপার নেই। হ্যাঁ, প্রচুর খাড়া একটা রাস্তা। তো সেখানে কিন্তু তাদের যাতায়াত করা বা ট্রাভেল করা খুবই কষ্টসাধ্য। তো মানুষ সবসময় এমন একটা জায়গাকে সিলেকশন করবে বসতির জন্য, যেখানে খুব কমফোর্টেবল ভাবে আমরা পরিবহন করতে পারবো, পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা বজায় রাখতে পারবো। যোগাযোগ বলতে গেলে কি হবে, মানে যোগাযোগ সেটা বাই ফোনে হতে পারে, ইমেল হতে পারে, গুড ইন্টারনেট কানেক্টিভিটি। পরিবহন মানে হচ্ছে কোনো একটা মানুষ নিজের স্থান থেকে মানে গমন করছে। আর যোগাযোগ মানে তুমি নিজের স্থানে বসেই কথা বলছো, মেসেজ করছো, মেইল করছো, ফোন করছো, এই সমস্ত জিনিসগুলো। এবার কি হতে পারে? জব ভ্যাকেন্সি। অর্থাৎ ভাবো তুমি এমন একটা জায়গায় থাকবে, মানে একটা পরিবার, পরিবারের বাবা কাজ করছে বা পরিবারের মা কাজ করছে, এবং সেখানে কি হবে, তারা যদি প্রপার কাজই না পায়, তাহলে তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি অর্থাৎ আর্ন কিভাবে হবে, উপার্জন কিভাবে হবে? এবার উপার্জন না থাকলে সে সংসার চালাবে কিভাবে? তার জন্য সবসময় এমন একটা জায়গায় বসতি গড়ে ওঠে, যেখানে খুব ভালো একটা ইকোনমিক ডিমান্ড বা একটা অর্থনৈতিক ভাবে, শিলিগুড়ি উদাহরণ দিতে পারি আমরা। শিলিগুড়িতে কিন্তু প্রচুর মানুষ বসবাস করে, শুধুমাত্র একটা বাণিজ্যিক শহর বলেই, বাণিজ্যিক সিটি বলেই কিন্তু এখানে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হয়েছে। তো এটা হচ্ছিল আমাদের আর্থসামাজিক কারণ, এর মধ্যে 2টো পয়েন্ট। এবার রাজনৈতিক কারণ হতে পারে। রাজনৈতিক কারণ কি হতে পারে? ভাবো কোনো একটা জায়গায় প্রচুর পরিমাণে দাঙ্গা হচ্ছে, ফাইট হচ্ছে, হামলা হচ্ছে, মারপিট হচ্ছে। মানুষ কিন্তু সেই সমস্ত জায়গাগুলো থাকতে অ্যাভয়েড করবে অল টাইম, এমন একটা জায়গায় থাকবে যেটা পিসফুল জায়গা। ধর্মীয় কারণ হতে পারে। ধর্মীয় কারণ কি হতে পারে? যেমন দেখো আমাদের বেনারস, ঠিক আছে, বেনারসে প্রচুর পরিমাণে হিন্দু কমিউনিটির লোকরা, আদার্স কমিউনিটির লোকরা বসবাস করে, কিন্তু যেহেতু ধর্মীয় স্থান, সেই ধর্মীয় স্থানকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে হিন্দু কমিউনিটি বা আদার্স কমিউনিটির লোকরাও সেখানে বসবাস করছে। যেমন কেদারনাথ, কেদারনাথ একটা ধর্মীয় স্থান। সেই ধর্মীয় স্থানকে কেন্দ্র করে শুধুমাত্র যে একটা ধর্মের লোকই বসবাস করছে তা না, ওখানে ডিফারেন্ট ধর্মের লোকরা কিন্তু বসবাস করে, কিন্তু মেজর একটাই ধর্মের লোক সেখানে বসবাস করছে, হিন্দু কমিউনিটি। সেম ভাবে তুমি সৌদি আরবে চলে যাও, সেই সৌদি আরবের, হ্যাঁ, একদম ধুধু মরুভূমি। হ্যাঁ, সেখানে ভাবো মক্কা মদিনা আছে। এই যে মক্কা মদিনাকে কেন্দ্র করে সেখানে প্রচুর লোক বসবাস করছে, তাহলে কি একটা মরুভূমিতে এত সেটেলমেন্ট করতে আসলো? একটা শুধুমাত্র একটা ধর্মীয় স্থলকে কেন্দ্র করে এত হিউজ একটা পপুলেশন। পাঞ্জাবের স্বর্ণ মন্দির, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা বা আদার্স যে সমস্ত
ধর্মীয় স্থাপত্য আছে, সেগুলোকে কেন্দ্র করে কিন্তু সেই সমস্ত অঞ্চলে প্রচুর বসতি গড়ে তোলে। তো এটা আমি তোমাদের বসতি চ্যাপ্টার পড়াতে গিয়ে এটা একটু তোমাদেরকে একটা জেনারেল ইনফরমেশন দিলাম, কারণ তুমি যদি বসতি চ্যাপ্টার ইন ডিটেলসে পড়তে যাও, তাহলে তোমাকে কিন্তু বসতি গড়ে ওঠার কারণটা একটু জানতে হবে। এবার তুমি যদি পুরোপুরি না জানো কারণটা, তাহলে কিন্তু ভেতরে যে ডিটেলসের ব্যাখ্যাগুলো আছে সেগুলা কিন্তু বুঝতে বা মেমোরাইজ করতে তোমার অনেকটাই প্রবলেম হবে। এবার আমাদের এই অধ্যায়ে আরেকটা টপিক আছে, আমি বলেইছি, তারপরে বই থেকে শো করবো তোমাদের, যে কার্যাবলীর ভিত্তিতে শহর বস্তিতে শ্রেণীবিভাগ বা গ্রামীণ বসতি শ্রেণীবিভাগ কাজের ভিত্তিতে। এবার নর্মাল অনেক রকম ভিত্তি করে, মানে অনেকটা ক্রাইটেরিয়ার উপর বেস করে কিন্তু বসতিকে ভাগ করা হয়। মেইনলি একটা গ্রামীণ বসতি, আর একটা হচ্ছে শহর বসতি। খুব ইন্টারেস্টিং ভাবে শুনবে স্টুডেন্ট। গ্রামীণ বসতি ভারতীয় সেন্সাস অনুযায়ী গ্রামীণ বসতির সংজ্ঞা কি? যেই বসতিতে জনসংখ্যা 5,000 জনের কম হবে। প্রথম পয়েন্ট। কি পয়েন্ট? যেই বসতিতে জনসংখ্যা 5,000 জনের কম হবে। দ্বিতীয়, যেই বসতিতে জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 400 জন অপেক্ষায় কম হবে। তৃতীয়, যেই বসতিতে সেই অঞ্চলটার 75% অ্যাক্টিভ মেল পপুলেশন ডাইরেক্ট ভাবে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি অর্থাৎ প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত হবে। 4 নাম্বার কি? 4 নাম্বার, এটা 5 হয়ে যায়। 4 নাম্বার হচ্ছে সেই অঞ্চলটি একটা গ্রাম পঞ্চায়েত দ্বারা পরিচালিত হতে হবে। তাহলে ভারতীয় সেন্সাস অনুযায়ী এটা হচ্ছে গ্রামীণ বসতির সংজ্ঞা। কি বললাম আমার সাথে সাথে আবার রিপিট করার চেষ্টা করো। প্রথম পয়েন্ট, সেই অঞ্চলের জনসংখ্যা 5,000 জনের বা তার কম হতে হবে। দ্বিতীয়, সেই অঞ্চলের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 400 জন অথবা তার থেকে কম হতে হবে। 3 নাম্বার কি? সেই অঞ্চলের অ্যাক্টিভ বা কর্মক্ষম মোট জনসংখ্যার 75% পুরুষ জনসংখ্যা ডাইরেক্ট প্রত্যক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত থাকতে হবে। 4 নাম্বার, সেই অঞ্চলটি একটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন না, একটা পঞ্চায়েত এরিয়া দ্বারা পরিচালিত হতে হবে। তাহলে এটা ছিল আমাদের গ্রামীণ বসতির অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান সেন্সাস অনুযায়ী সংজ্ঞা। ক্লিয়ার? বিভিন্ন দেশে কিন্তু এই যে পপুলেশন যে আমি বললাম 5,000, এটা কিন্তু চেঞ্জ হয়। সেম ভাবে তাহলে আমাদের এখানে আরবান বসতি যেটা আছে, মানে শহর বসতি বা পৌর বসতি, তার সংখ্যা কি? এর উল্টো। কিরকম? কোন একটা অঞ্চলে জনসংখ্যা 5,000 জন বা তার বেশি হতে হবে। 2 নাম্বার, জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 400 জন বা তার বেশি হতে হবে। 3 নাম্বার, মোট জনসংখ্যার 75% অ্যাক্টিভ পপুলেশন মেল পপুলেশন, ঠিক আছে, মেল পপুলেশন ইনডাইরেক্ট মানে ডাইরেক্ট ভাবে অকৃষিকাজ অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত থাকতে হবে। আর 4 নাম্বার কি আছে? 4 নাম্বার হচ্ছে সেই অঞ্চলটা একটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত হতে হবে। তো তোমাদের যদি পরীক্ষায় আসে, তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এই 4টা পয়েন্ট ভালো করে লিখবে। এবং গ্রামীণ বসতিকে বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী ভাগ করা হয়, সেটা আমি একটু পরে তোমাদেরকে বই সইয়ের মাধ্যমে পড়াবো। এবং নেক্সট কি একটা আসছে যে কার্যাবলীর ভিত্তিতে শ্রেণীবিভাগ, মানে তুমি একটা জায়গাকে কাজের ভিত্তিতে শ্রেণীবিভাগ করছো। এখানে অনেক রকম ডিটেলস আছে, আমি এখনই বইটা ওপেন করে তোমার দেখাচ্ছি। তো কি হতে পারে? এখানে বাণিজ্যিক শহর হতে পারে, ধর্মীয় শহর হতে পারে, সামরিক শহর হতে পারে। বাণিজ্যিক শহর মানে যেই শহরটা বা যেই টাউনটা মেনলি বাণিজ্যিক পারপাসে গড়ে ওঠে। যেমন আমাদের শিলিগুড়ি, আমি শিলিগুড়ির বাসিন্দা। তো শিলিগুড়ি কিন্তু একটা পারফেক্ট বাণিজ্যিক শহর। এবং তোমাকে যদি বলা হয় ধর্মীয় শহর, তুমি কি বলবে? তুমি বেনারস বলতে পারো, তুমি মক্কা মদিনার বলতে পারো, তাই না? এরকম প্রচুর আমাদের ভারতে এবং গোটা ওয়ার্ল্ডে ধর্মীয় শহরের কিন্তু অভাব নেই। তুমি সামরিক শহর বলতে পারছো। এবার সামরিক মানে যেখানে ভাবো আর্মিদের বিভিন্ন অ্যাক্টিভিটি তারা করে থাকে। যেমন ভাবো আমাদের যোধপুর হতে পারে, হ্যাঁ, যোধপুরে পোখরান আছে রাজস্থানে। তারপরে আমাদের শিলিগুড়িতে বিভিন্ন জায়গাতে শর্ট করে এরকম কাজ করা হয়ে থাকে। এবং আর কি হতে পারে? তাহলে 3টা হলো, একটা হচ্ছে বাণিজ্যিক, একটা হচ্ছে সামরিক, আর একটা হচ্ছে ধর্মীয়। এরকম করে ভাবো পর্যটন শহর, খুব ইন্টারেস্টিং, সবাই ঘুরতে ভালোবাসি আমরা কম বেশি। তাহলে আমাদের দার্জিলিং কিসের শহর? পর্যটন শহর। মানে দার্জিলিং এর মানে 100 জন লোকের মধ্যে প্রায় 95% লোক ডাইরেক্ট মানে প্রত্যক্ষভাবে ট্যুরিজমের উপর নির্ভরশীল। তাহলে এইরকম করেই কার্যাবলীর ভিত্তিতে শহরকে ভাগ করা হয়। তো এই যে আমি একটা তোমাদের কাছে কথা বললাম, এর মাধ্যমে আমি এই চ্যাপ্টারের একটা শর্ট রিফ্লেকশন তোমাদেরকে দিলাম। এখন আমরা পুরো বই দেখে বিস্তারিতভাবে উইথ ডায়াগ্রাম যেখানে যেখানে দরকার আমরা চেষ্টা করব খুব মন দিয়ে ব্যাপারটি বোঝা। এবং স্টুডেন্ট মনে রাখবে, আমি যখন এই ক্লাসগুলো করাবো বই দেখে দেখে, তোমরা কিন্তু খুব মন দিয়ে শুনবে কথাগুলো। আর কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আমি দাগাতে বলবো সেগুলো কিন্তু দাগাবে। ভেবো না যে নর্মাল রিডিং পড়া হচ্ছে, এখানে কিন্তু টেকনিক্যালি তোমাদেরকে বোঝানো হচ্ছে টপিকগুলো। তাহলে চলো বই দেখে আবার শুরু করা যাক আমাদের পড়া। এই যে কারণগুলো তোমাদেরকে আমি এখনই ব্যাখ্যা দিলাম, এগুলা কিন্তু তোমাদের সব বইয়ে এই কারণগুলো আছে স্টুডেন্ট, তোমরা একটু দেখে নিবে। এখান থেকে তোমাদের মেইনলি কোনো এমসিকিউ আসবে না, তাও তোমরা একটু দেখে নিবে জেনারেল নলেজের জন্য।
বসতি সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, এবং এখানে সেন্সাস গ্রাম বলে একটা পয়েন্ট আছে, স্টুডেন্ট খুব মন দিয়ে এটা একটু দেখে নেবে সেন্সাস গ্রাম। এখানে আমরা পড়বো হচ্ছে হ্যামলেট বসতি। একটা হ্যামলেট, একটা ক্ষুদ্র গ্রাম, একটা হচ্ছে বৃহৎ গ্রাম, খুবই গুরুত্বপূর্ণ। এখানে হ্যামলেট কি বলছে ভালো করে দেখো। বলেছে বিচ্ছিন্নভাবে জলের উৎসের কাছাকাছি বা পার্বত্য অঞ্চলে সংকীর্ণ কৃষিযোগ্য জমির সুবিধায় কয়েকটি বাসগৃহ সমন্বিত বিচ্ছিন্ন বসতি গড়ে উঠলে তাকে হ্যামলেট বলে। তার মানে হ্যামলেট মানে হচ্ছে একটা ক্ষুদ্র বসতি আমরা বলতে পারি। ক্ষুদ্র গ্রাম কি বলেছে, কিছু সংখ্যক, বলেছে 10, 15 বা 20-এর মতন ঘর নিয়ে বসতি। আমরা যখন বিভিন্ন জায়গায় ট্রাভেল করি রিমোট এরিয়াতে, তখন দেখি মাত্র 10টা 5টা ঘর নিয়ে একটা বসতি, তাকে বলা হয় ক্ষুদ্র গ্রাম। বৃহৎ গ্রাম কাকে বলে, যখন উর্বর মৃত্তিকা সমৃদ্ধ জমিতে অনেক ভালো পরিবহন ব্যবস্থা আছে, সেই সমস্ত অঞ্চলে যখন প্রচুর মানুষ বসবাস করে, তখন তাকে বলে হচ্ছে কি বৃহৎ গ্রাম। পৌর বসতি বা আরবান সেটেলমেন্টের যেই ডেফিনেশনটা একটু আগে দিলাম, এটা এখানে লেখা আছে, তোমরা খুব মন দিয়ে একটু রিড করে নিবে। এখানে একটা ছকের মাধ্যমে দেখো, প্রথম শ্রেণী সহ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ লেখা আছে কার কত পপুলেশন। এখানে তোমার এমসিকিউ আসতে পারে যে তৃতীয় শ্রেণী শহরের জনসংখ্যা কত। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলেছে, টাউন। এখানে কিছু টার্ম আমি তোমাদের এখন শেখাচ্ছি, মন দিয়ে দেখবে। টাউন কি বলেছে, বলেছে শহরের আয়তন গ্রামের আয়তন অপেক্ষা বড় হয়। ঠিক আছে, জনসংখ্যার ঘনত্ব বেশি থাকে, এখানে যাতায়াতের বেশ সুযোগ সুবিধা থাকে। দেখো এখানে কি বলেছে, ভারতের ক্ষেত্রে এই সংখ্যা 5,000 জন, আমেরিকা যুক্তরাষ্ট্রে 2,500, এবং জাপানে কিন্তু আবার 30,000 জন। মানে টাউন হতে গেলে এত জনসংখ্যা দরকার। এবার দেখো সিটি বা টাউন, শহরের থেকে বা টাউনের থেকে সিটি হচ্ছে আয়তনে কিন্তু আরো বড় এবং পপুলেশন দিক থেকেও অনেকটা বড়। এবার কি বলেছে, মহানগর। মহানগরে কি বলেছে, জনসংখ্যা বৃদ্ধির ফলে যখন বৃহদায়তন নগর ধারণ করে তখন তাকে মহানগর বলে। এর ভারতে হচ্ছে 10 লক্ষ বা তার অধিক জনসংখ্যাকে মহানগর বলা হয়। তারপরে বলছে মেগা সিটি। এবার মেগা সিটির জনসংখ্যা দেখো 1 কোটির বেশি হয়। মানে এত বড় একটা সিটি বা এরিয়া যেখানে জনসংখ্যা 1 কোটির বেশি হয়। মহাপৌরপুঞ্জ বলেছে একাধিক ছোট বড় পৌর এলাকার সঙ্গে মূল নগরী একত্রী ভবনকে মহাপৌরপুঞ্জ বা মেগালোপলিস বলে। তো এখানে উদাহরণ হচ্ছে নিউ ইয়র্ক এবং টোকিও। এবং এখানে দেখো অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। উপনগরী, এবার উপনগরী কাকে বলে খুব মন দিয়ে শুনবে। একটা প্রধান শহর আছে এবং সেই প্রধান শহরের বাইরের দিকে মেন শহর থেকে চাপ কমানোর জন্য যখন সেম সুবিধাযুক্ত অন্য একটা শহর গড়ে ওঠে, তখন তাকে বলে উপনগর। যেমন যারা শিলিগুড়িতে থাকো তারা খুব মন দিয়ে বুঝবে ব্যাপারটা। শিলিগুড়ির উপকণ্ঠে কি হয়েছে, উত্তরায়ণ সিটি আছে। সেই উত্তরায়ণ সিটি হচ্ছে আমাদের শিলিগুড়ির উপনগরী। এবং এরকমই বলেছে এখানে কল্যাণী, বিধাননগর, রাজারহাট, এগুলো হচ্ছে তোমার কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের কলকাতার উপনগরী। কোনার বেশন কি বলেছে, নগরের সম্প্রসারণের ফলে আশেপাশের পৌর অঞ্চলগুলিও যুক্ত হয়ে একটি প্রসারিত পৌর অঞ্চল গঠন করে, যাকে কোনারবেশন বলে। ভালো কথা। যমজ শহর মানে পাশাপাশি দুটি শহর যখন একত্রিতভাবে বড় হতে থাকে বা আয়তনে বৃদ্ধি হয়, এবং তখন তাকে কি বলে, যমজ শহর। যেমন মুম্বাই, পুনে, কলকাতা, হাওড়া, মানে এই দুটো শহর পাশাপাশি বৃদ্ধি হয়েছে এবং আস্তে আস্তে আয়তন বৃদ্ধির মাধ্যমে তাদের এরিয়া, মানে জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে আয়তন বৃদ্ধি করেছে। সিবিডি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসবে এটা। সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে কোনো একটা শহরের মূল প্রাণকেন্দ্র, যেখানে মেন বাণিজ্যিক অ্যাক্টিভিটি হয় এবং শহরের বড় বড় মেন রাস্তাগুলো সেখানে এসে শেষ হয়, এবং রাস্তাঘাট, অফিস সমস্ত কিছু ওখানে থাকে। যেমন আমাদের বাবু বিধান মার্কেট, লিগা রোড এবং সেবক রোড সংলগ্ন যে ত্রিকোণা একটা এরিয়া আছে, সেটা হচ্ছে আমাদের শিলিগুড়ির সিবিডি। টাইডেনোপলিস কি বলেছে, অনেক সময় নগরায়নের প্রক্রিয়া এত বাড়তে থাকে যে গোটা দেশ জুড়েই নগরায়ন ঘটে, মানে গোটা দেশেই আরবান সেটেলমেন্ট, তখন তাকে টাইরানোপলিস বলে। বলে যে ব্রিটিশ যুক্তরাজ্য মানে ইউকে, ইউনাইটেড কিংডম বর্তমানে অনেকটা এরকম হয়ে গিয়েছে, মানে ওখানে ম্যাক্সিমাম সব আরবান সেটেলমেন্ট। একুমনোপলিস খুব গুরুত্বপূর্ণ। কি বলেছে, ভবিষ্যতে পৃথিবীতে প্রত্যেকটি বসতি নগরায়নের মাধ্যমে পৌর বসতির প্রকৃতি লাভ করবে। তখন বিশ্বব্যাপী যে টোটাল আরবান পপুলেশন গড়ে উঠবে, তখন তাকে একুমনোপলিস বলে। এবং অনেক ভূগোলবিদের মতে যে গোটা ভবিষ্যতে এরকম হবে, মানে গোটা পৃথিবীতে কোনো গ্রামীণ বসতি আর থাকবে না, সবাই শহরে থাকছে, সেই ব্যাপার। তবে কিন্তু নেক্রোপলিস, গ্রিক শব্দ নেক্রো অর্থাৎ মৃতের নগরী। মানে এত উন্নত হবে, এত সোসাইটি উন্নত হয়ে যাবে, হ্যাঁ, যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা প্রভৃতির মাধ্যমে গোটা শহরটাই মাটির নিচে শেষ হয়ে যাবে, মানে শহর শেষ। যেমন হরপ্পা, মহেঞ্জোদারো, ভূতের নগর, নেক্রোপলিস। ঠিক আছে, তো এখানে একটা পৌর বসতি আর গ্রামীণ বসতি দেখো খুব সুন্দর করে একটা পার্থক্য দিয়েছে। তোমরা খুব সুন্দর করে এটা একটু রিড করে নিবে।
এবার বলেছে আমাদের গ্রামীণ বসতির প্রকারভেদ, মানে এবং নকশা নির্ধারণকারী উপাদান। তো কি কি রকমের প্রকারভেদ দেখো এখানে বলেছে, গ্রামীণ বসতির প্রকারভেদ। ঠিক আছে, এটা একটু দেখে নাও, আমি এখানে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি। সবার প্রথমে এখানে আলোচনা করা হয়েছে বিক্ষিপ্ত বসতি নিয়ে, মানে ছড়িয়ে ছিটে থাকা বসতি, এই ছবি দেখা যাচ্ছে। কি বলেছে, যখন ক্ষুদ্রাকার বা স্বল্প কিছু বাসগৃহ পরস্পর থেকে যথেষ্ট ব্যবধানে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিক্ষিপ্তভাবে অবস্থান করে, তখন তাকে বিক্ষিপ্ত বসতি বলে। দেখো এটা রাস্তা, এবং রাস্তার কি অনেক দূরে দূরে দেখো বসতি। সাধারণত পার্বত্য অঞ্চলে এই সমস্ত বসতিগুলো গড়ে ওঠে, বিক্ষিপ্ত বসতি। তোমাদের হবে একটা এরকম ছবি দিয়ে দিল, ছবি দিয়ে বললো এটা কি বসতি, আলোচনা করো বা লিখো, এইরকম প্রশ্ন। দেখো এখানে বলছে নিচের ছবিতে কোন ধরনের বসতি দেখা যাচ্ছে। এই দেখো ছবি, দেখো এইদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। অপশনগুলো দেখো, বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, হ্যামলেট বা গোষ্ঠীবদ্ধ। অ্যান্সার কি হবে, বিক্ষিপ্ত। সেম ভাবে দেখো এখানে কত বসতি একবার একদম গিজমিজ করছে। কোন রকমের বসতি দেখা যাচ্ছে, দেখো বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, হ্যামলেট, গোষ্ঠীবদ্ধ। নিশ্চয়ই গোষ্ঠীবদ্ধ, কারণ এগুলা সবাই কি একে খুব কাছাকাছি কাছাকাছি আছে, তার মানে গোষ্ঠীবদ্ধ বসতি। এখানে বিক্ষিপ্ত বসতির বিভিন্ন রকম প্রকারভেদ আছে। আর বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ, কেন বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে, তোমরা স্টুডেন্ট নর্মালি এটা রিড করে নিবে, এমসিকিউ প্যাটার্নের জন্য এটা অতটা গুরুত্বপূর্ণ না, তাও রিড করবে। এবার দেখো একটু আগে তোমাদের গোষ্ঠীবদ্ধ বসতি দেখালাম, কি বলেছে, বহু পরিবার একত্রে একসঙ্গে বসবাস করলে যে ঘন সন্নিবিষ্ট জনবসতি গড়ে ওঠে তাকে বলে হচ্ছে গোষ্ঠীবদ্ধ বসতি। দেখো এখানে কিভাবে আছে, দেখতে পাচ্ছ, একদম প্রপার পুঙ্খানুপুঙ্খ ভাবে আছে, তাহলে এটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ বসতি। সেম ভাবে এর গড়ে ওঠার কারণগুলো তোমরা হালকা করে দেখে নিবে। অনেক রকম টাইপ হয় গোষ্ঠীবদ্ধ বসতির, কিন্তু অনেক রকম টাইপ হয়, এখানে দেখতে পারতো, মন দিয়ে দেখো। এদের দণ্ডাকার বসতি, ঠিক আছে, বর্গাকার বসতি, হ্যাঁ বলছে নক্ষত্রের মতন বসতি, মানে নক্ষত্রের মতন ছড়িয়ে ছিটিয়ে আছে, দাবার ছকের মতন হয়। দেখো এল আকৃতির বসতি, টি আকৃতির বসতি। এখান থেকে তোমাদের এই শুষ্ক বিন্দু আর আর্দ্র বিন্দু বসতিটা পরীক্ষায় আসবে, এটা আমার বিশ্বাস। দেখো শুষ্ক বিন্দু কোথায়, শুষ্ক বিন্দু মনে রাখবা, শুষ্ক মানে শুকনা, এটা হচ্ছে জলকে কেন্দ্র করে গড়ে ওঠে। মানে এরকম কথা বলেছে, বন্যাপ্রবণ অঞ্চলে অপেক্ষাকৃত উচ্চ অংশে অবস্থান করলে সেই সমস্ত বন্যাপ্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে না। অর্থাৎ বন্যাপ্রবণ অঞ্চলে কোনো উঁচু জায়গাকে কেন্দ্র করে যখন বসতি গড়ে ওঠে তখন তাকে বলে হচ্ছে তোমার শুষ্কবিন্দু বসতি। আর আর্দ্রবিন্দু বসতি কাকে বলে, ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট। বিশেষ করে মরুভূমি অঞ্চলে কোনো একটা মরুদ্যান আছে, ওটা মরুভূমি, এর মাঝখানে মরুদ্যান, এই মরুদ্যানকে কেন্দ্র করে যখন বসতি গড়ে উঠবে তখন তাকে আর্দ্রবিন্দু বসতি বলে, মানে অপোজিট রিলেশনশিপ। ঠিক আছে, আরেকটা কি হতে পারে, এই গোষ্ঠীবদ্ধ বসতি নর্মাল গড়ে ওঠার কারণ দেওয়া আছে এখানে। তো আরেক রকম বসতি হয় হচ্ছে রৈখিক বসতি। ঠিক আছে, এই বই এটা খুব শর্ট করে লিখেছে, হ্যাঁ রৈখিক বসতি। ভাবো কোনো রাস্তার দুই পাশে, হ্যাঁ একটা লম্বা রাস্তা আছে, ভাবো ভাবো এইরকম ছবিটা, হ্যাঁ একটা লম্বা রাস্তা আছে, এই রাস্তাকে কেন্দ্র করে দুই পাশে বসতি গড়ে উঠছে, একে রৈখিক বসতি বলে। তো এখানে খুব শর্টে দিয়েছে এটা, ঠিক আছে। অন্যান্য বছর কিন্তু এই রৈখিক বসতিটা বিস্তারিত হয়েছিল। এখানে সবুজ গ্রাম কাকে বলে পড়ে নিবা, আর হচ্ছে ক্যারাভান সরাই কাকে বলে, ওই মরু অঞ্চল দিয়ে যখন মানুষ যায় আগে একটা দিনে বাণিজ্যের জন্য, তখন রাত্রির বিশ্রামের জন্য বা রেস্টের জন্য যেই বিশ্রামাগারগুলো গড়ে উঠতো তাকে ওই ক্যাভারান সরাই বলে। এবার বলেছে দেখো, শহরের কার্যাবলীর ভিত্তিতে শ্রেণীবিভাগ, একটু আগে কিন্তু এটা আমি তোমাদেরকে নর্মালি কিন্তু রিড করিয়েছিলাম, কার্যাবলীর ভিত্তিতে শহরের শ্রেণীবিভাগ। দেখো কি বলেছে, ভালো করে দেখো। প্রথমে কি বলেছে, অর্থনীতি কেন্দ্র, মৎস্য কেন্দ্র, মানে মৎস্য গ্রাম হতে পারে বা মৎস্য ভিলেজ হতে পারে, হ্যাঁ খনিজ উত্তোলন সেন্টার হতে পারে। তারপরে কি বলছে, ম্যানুফ্যাকচারিং সেন্টারের মধ্যে বন্দর সেন্টার, দেখো ভালো করে দেখে নাও, পরিবহন সেন্টার, হ্যাঁ বন্দর টাউন, অভ্যন্তরীণ টাউন। তো এইরকম ভাবে বিভিন্ন কাজকে কেন্দ্র করে যখন বিভিন্ন শহর গড়ে ওঠে তখন তাকে সেই শহরটা বলে। যেমন ভাবো অন্ধ্রপ্রদেশের মাছলিপট্টম। তোমাদের এখান থেকে কি রকম প্রশ্ন আসবে, দেখো লিখা আছে, তোমাদের বলতে পারে যে ঝাড়খণ্ড, রানীগঞ্জ, ঝাড়িয়া, এগুলা কি ধরনের শহর, তখন তোমাকে বলতে হবে এগুলা কিন্তু খনি শহর বা খনি উত্তোলক শহর, খনিজ উত্তোলক শহর। যেমন একটা ধর্মীয় শহরের নাম দেওয়া, তখন তোমরা বলবা কি, যে বেনারস। এরকম করে কিন্তু এখানে প্রচুর পরিমাণে, যদি বলতে পারি যে একটা কুটির শিল্পর শহর বলো তাহলে কি বলবো, শান্তিপুর। এইভাবে বিভিন্ন রকমের শহরের এবং গ্রামের শ্রেণীবিভাগগুলো কিন্তু এখানে করা আছে প্রপারলি। দেখো দেখো কি বলেছে, আহ ধর্মীয় কেন্দ্র আছে, তীর্থ কেন্দ্র, স্মারক শহর, হ্যাঁ হেলথ রিসর্ট মানে স্বাস্থ্যকর স্থান, আমাদের কি বলেছে, মুসৌরি, শিলং, এইভাবে কিন্তু টেকনিক্যালি এগুলো করা আছে। এবং দেখো এখানে একটা নতুন টপিক দিয়েছে, এটা হচ্ছে কলেজে সাধারণত থাকে এই কনসেপ্টটা। এটা তোমাদের আমাদের ইডাব্লিউ বার্জেসের, মনে রাখবে খুব মন দিয়ে, ইডাব্লিউ বার্জেসের কনসেন্ট্রিক জোন থিওরি, কেন্দ্র বেষ্টনী তত্ত্ব। কি নাম, ইডাব্লিউ, ইনার ফুল ফর্ম হচ্ছে আর্নেস্ট উইলিয়াম বার্জেস। 1923 সালে তিনি একটা তথ্য থিওরি দিয়েছে,
ঠিক আছে, এটা হচ্ছে কনসেন্ট্রিক জোন থিওরি নামে পরিচিত। এখানে তিনি একটা নগরকে 5টা ভাগে ভাগ করেছে, দেখো ভালো করে দেখো, কয়টা ভাগে? 5টা ভাগে। দেখো, জোন 1, জোন 2, জোন 3, জোন 4 এবং জোন 5। এবং এই জোন 1 কে উনি কি বলেছে, এই যে জোন 1টা আছে, ভালো করে দেখবে, এই যে জোন 1টা আছে, এই জোন 1 কে উনি কি বলেছে, যে এটা হচ্ছে কোনো একটা শহরের মূল কেন্দ্র বা সিবিডি। এই জায়গাতে সমস্ত রকমের বাণিজ্যিক সামাজিক কার্যকলাপ এখানে হবে। এবং এই সিবিডি কে কেন্দ্র করে আছে জোন 2। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা শিল্পাঞ্চল। এখানে কি হবে, সাধারণত বিভিন্ন রকমের হবে পরিবর্তনশীল এরিয়া, অর্থাৎ মানুষের একটু পুরোনো ঘর বাড়ি থাকবে, হ্যাঁ, মানে বস্তি এরিয়া থাকবে, এই ঠিক পাশে বস্তি এরিয়া থাকবে। এবং বাসিন্দারা, এখানকার বাসিন্দারা সাধারণত নিম্ন বর্গের মানুষ হবে। এটা কে বলেছে? বার্জেস বলেছেন। এবং এই অঞ্চলের ম্যাক্সিমাম লোকরাই হচ্ছে বহিরাগত, মানে বাইরে থেকে এসে এখানে বসতি স্থাপন করেছে। এবার 3 নাম্বারটা কি বলেছে? 3 নাম্বারটা মানে প্রথমটা হচ্ছে সিবিডি, 2 নাম্বারটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল, ঠিক আছে। আর 3 নাম্বারটা কি আছে? 3 নাম্বারটা হচ্ছে কর্মীদের আবাসস্থল। মানে এই অঞ্চলের বাড়িগুলো হচ্ছে অনেক পুরোনো আমলের, ঠিক আছে। এখানে জমির দাম মাঝারি থেকে নিম্ন, রাস্তাঘাট সংকীর্ণ এবং মধ্যবিত্ত লোকরা এখানে বসবাস করে, ঠিক আছে। এবং এই যে 4 নাম্বার জোনটা, এটা হচ্ছে বসতি অঞ্চল। এখানে বেশ সুন্দর কৃষিযোগ্য ভূমি আছে, পোল্ট্রি ফার্ম আছে, ডেয়ারি ফার্ম আছে। এখানকার জমিগুলো দাম বেশি, ঠিক আছে। এখানে গাছ, বাড়ির আশেপাশে বেশ গাছপালাগুলো সুন্দর করে লাগিয়ে রেখেছে, মানে একটু হাই ফাই লোকরা এখানে বসবাস করে বলেছেন বার্জেসের তত্ত্বে। 5 নাম্বার বলে, অর্থাৎ নিত্য যাত্রী বা কমিউটার জোন, ঠিক আছে, মনে রাখবা কমিউটার জোন। এটা কি হয়, এখানে সাধারণত এই অঞ্চল হচ্ছে পৌর বসতি আর গ্রামীণ বসতির প্রান্ত সীমানা, যেখান দিয়ে নিত্য যাত্রীরা কিন্তু এখানে যাতায়াত করে। এখানে প্রচুর ফাঁকা জায়গা আছে, গ্রাম দেখা যায়। এবং মেন শহরের, মানে বাইরের যে জায়গাগুলো আছে সেখান থেকে অনেক লোক মেন শহরে যাওয়ার জন্য প্রতিদিন এখানে যাতায়াত করে। তোমরা এই কমিউটার জোনটা লক্ষ্য করতে পারবে, আমাদের বাইপাস রোড যে আছে, আমাদের একটি আসাল বাইপাস যে রোডটা, সেই বাইপাস রোড দিয়ে প্রচুর পরিমাণে লোক দেখবে সকালবেলা আমাদের শিলিগুড়িতে এন্টার করে। এবং আবার যখন বিকেল হয়ে যায় তখন তারা আবার শিলিগুড়ি থেকে ওই রোড দিয়ে বাইরে বেরিয়ে যায়। তাহলে ওই জোনটা একটা কমিউটার জোনের মধ্যে পড়ে। এখানে আরেকটা থিওরি আছে আমাদের, কি বলেছে? নগরমন্ডল তত্ত্ব থিওরি। কে দিয়েছে? হোমার হোয়েট, ঠিক আছে, একটা থিওরি। এখানে উনি বলেছিলেন যে এই যে একটা সিবিডি, দেখো এখানে অপশনগুলো দেওয়া আছে কোনটা কি জিনিস, হ্যাঁ। এটা হচ্ছে সিবিডি। এবং এখান থেকে দেখো, এই জোন 1, এটা জোন 1, তবে জোন 2, জোন 3, এই যে 2, 2, 3, 3, 4, এইভাবে বিভিন্ন সেক্টর অনুযায়ী বেরিয়ে গেছে জোন বা সেক্টর। এবং এই 1 নাম্বার সেক্টরে কারা থাকবে? সিবিডি। 2 নাম্বার সেক্টরে কি হচ্ছে? পাইকারি ও ক্ষুদ্র ব্যবসা। এই 3টে থিওরি তোমাদের কলেজে, তোমার যখন আরবান জিওগ্রাফি থাকবে তখন খুব ডিটেলসে কিন্তু সেখানে পড়ানো হয়। নতুন সিলেবাসের কিছু কিছু বইয়ে এই থিওরিগুলো দিয়েছে, তোমরা খালি নামগুলো মনে রাখবে কে কোন থিওরি দিয়েছে। আর একটা বলেছে বহুকেন্দ্রিক মতবাদ। এখানে হ্যারিস এবং উলম্যান, এই দুজন নামে যে ভদ্রলোক, তারা হচ্ছে এই মাল্টিপল নিউক্লিয়ার থিওরিটা দিয়েছে। এখানে এটা আদর্শ আমাদের বর্তমান সোসাইটির সাথে মিলে যায় এই স্ট্রাকচারটা। এখানে বিভিন্ন এরকম ভাবে বলয় আকারে, বাস্তবে কিন্তু এই যে বার্জেসের যে থিওরিটা যে আছে কনসেন্ট্রিক জোন, এটা কিন্তু অ্যাপ্লিকেবল না বর্তমান দিনে এরকম করে, হ্যাঁ, বৃত্তাকারে কিন্তু বর্তমানে হয় না, ঠিক আছে, বসতি। এটা অনেকটাই প্রাসঙ্গিক আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জোন, দেখো এখানে লেখা আছে 1 নম্বরে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল, 2, 3, 4, কোন জায়গায় কোন জোনগুলো আছে এটা এখানে খুব সুন্দর করে মেনশন করা আছে। এখানে আরেকটা ইনফোপিডিয়া আছে, হ্যাঁ, উমল্যান্ড। হ্যাঁ, এই উমল্যান্ড হচ্ছে একটি সুইডিশ শব্দ, ঠিক আছে। এখানে উমল্যান্ড ডিটেলসে পড়বা, এখানে দেখো উমল্যান্ডে কিন্তু একটা সুন্দর ছবি দেওয়া আছে, প্রাথমিক উমল্যান্ড, একটা হচ্ছে গৌণ উমল্যান্ড। এটা তোমাদের একটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ স্টুডেন্ট, তোমরা একটু স্ক্রিনশট করে নাও এটাকে। এখানে পৌরপুঞ্জ নিয়ে কথা বলা হয়েছে বিস্তারিত। একটু আগে যে আমরা কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতি শ্রেণীবিভাগ করলাম, দেখো প্রতিরক্ষা শহর, ঠিক আছে, প্রশাসনিক শহর, সাংস্কৃতিক শহর, হ্যাঁ, সংগ্রহ শহর, সব ডিটেলসে কিন্তু উদাহরণ এখানে দেওয়া আছে। এই দেখো শিল্প শহর, হ্যাঁ, পরিবহন শহর, হ্যাঁ, অবসরকালীন শহর। খুব মন দিয়ে কিন্তু এগুলা তোমাদেরকে দেখতে হবে, এখান থেকে তোমাদের প্রচুর এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, যে কোনো একটা অপশন বলে দিল যে আম, চন্দননগর কি রকমের শহর, তখন তোমাকে বলতে লাগবে প্রশাসনিক শহর। এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু প্রচুর আসবে। এবং স্টুডেন্ট তোমরা কিন্তু একটু খুব সাবধানে এই জায়গাটা পড়তে হবে, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে এবং এই টোটাল জায়গাটা তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। এখানে একটা আছে
হ্যাঁ, আমাদের লুইস মামফোর্ড শহরগুলিকে দুটি ভিত্তিতে ভাগ করেছে। এই দেখো, এখানে কিছু অপশনগুলো দেওয়া আছে, তোমরা পড়ে নিবে। লুইস মামফোর্ডের শহর বিকাশের বিভিন্ন ভিত্তি। ওই বইটিতে আমরা দণ্ডাকার বসতি খুঁজে পাইনি, এখানে দেখো দেওয়া আছে দণ্ডাকার বা রৈখিক বসতি। কি বলেছে, বিভিন্ন প্রাকৃতিক ও আর্থসামাজিক কারণে একাধিক পরিবার সারিবদ্ধভাবে বা রৈখিক আকারে যখন বসতি স্থাপন করে তখন তাকে দণ্ডাকার বসতি বলে। দেখেছো কি সুন্দর, নদীর পাশে বা রাস্তার পাশে এভাবে আছে। উদাহরণ বৈশিষ্ট্য গড়ে ওঠার কারণ খুব ইজি। এবং দেখো এখানে কি বলেছে, ব্রেকআপ স্লোপ বলেছে উঁচু পার্বত্য অঞ্চলে আকস্মিকভাবে যখন, এখানে চাল লিখেছে, ঢাল হবে এটা, ঠিক আছে। হ্যাঁ, ঢালের পরিবর্তন ঘটে তখন সেই অংশটিকে ব্রেকআপ স্লোপ বলে। এটি ঢালের উপর এটি ঢালের উপরে এবং নিচের মধ্যবর্তী একটি কোণের হিসাবে প্রকাশ করা হয়। সাধারণত এই ব্রেকআপ স্লোপের মান 20 থেকে 400 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। এখানে দেখো বেশ সুন্দর সুন্দর ছবি আছে। হ্যাঁ, বৃত্তাকার বসতি এরকম হয়, ঠিক আছে। দেখো অর্ধ চন্দ্রাকার বসতি, নদীর পাশে যখন এইভাবে বসতি গড়ে ওঠে তখন তাকে কি বলে, অর্ধ চন্দ্রাকার বসতি। এটা কি বলেছে, নক্ষত্রাকার বসতি। এটা হচ্ছে ফাঁকা চতুষ্কোণ জাতীয় বসতি। এখানে আমাদের লাস্ট টপিক আছে যে গ্রামীণ ও পৌর বসতির সমস্যা। কি কি সমস্যা হতে পারে? ভারতে গ্রামীণ এবং ভারতে বলছে ভারতে গ্রামীণ বসতির সমস্যা। এখানে ভূমিহীনতা, কৃষি জমি সংকোচন, বাসগৃহের সমস্যা, পানীয় জলের সমস্যা, এটা প্রচুর পরিমাণে সমস্যা আছে। তোমাদের এমসিকিউ প্যাটার্ন তো, এটা জাস্ট তোমরা একটু দেখে নাও। বড় প্রশ্ন থাকলে কিন্তু এখান থেকে একটা সুন্দর নোট হয়ে যেত। এটা পৌরবস্তি সমস্যা, মানুষ প্রচুর পরিমাণে দূষণ করে, জায়গার অভাব, হ্যাঁ, কর্মসংস্থান নেই, দারিদ্রতা আছে, অপরাধ প্রবণতা। এবং দেখো সব বইয়ে তোমরা যেই বই ফলো করো না কেন, এখানে একটা শব্দকোষ দেওয়া আছে, ঠিক আছে, ভৌগোলিক শব্দকোষ। এই শব্দকোষের মাধ্যমে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কি পাচ্ছ, ছোট প্রশ্ন পাচ্ছ। সবগুলো খুব মন দিয়ে তোমাদেরকে পড়তে হবে। ফ্যাক্ট ফাইল বলে যে পার্টটা আছে আমাদের এখানে, এখানে আমরা প্রচুর পরিমাণে প্রশ্ন পাচ্ছি। এই দেখো এখানে বলা আছে ভৌগোলিক পরিভাষা, তাই না? কত রকমের প্রশ্ন তোমরা জাস্ট একবার দেখে নাও। হ্যাঁ, যাদের কাছে এই সমস্ত বই নেই তোমরা একবার স্ক্রিনশট করে লিখে রাখো খাতায়, ঠিক আছে। এই দেখো কত প্রশ্ন, তোমাদের কি লাগে? তোমরা খালি বলো স্যার প্রশ্ন দাও, প্রশ্ন দাও। এত প্রশ্ন আছে তোমাদের এখানে তাহলে। এই দেখো এখানে তোমাদের প্রচুর প্রশ্ন একবারে রিপ্রেজেন্ট করা হচ্ছে, দেখতে পাচ্ছ? স্ক্রিনশট করে নাও বা ভিডিওটাকে পজ করে লিখে নাও, প্রচুর পরিমাণে প্রশ্ন আছে। এখানে বলতে থাকো প্যাট্রিক গেডেস সিটি অফ এভুলেশন নামক গ্রন্থে পৌরপুঞ্জ বা কণার শব্দটি প্রথম ইউজ করে, তাই না? গ্লোবাল সিটি, খুব ছোট ছোট প্রশ্ন আছে, গ্লোবাল সিটি। তারপর স্মার্ট সিটি, খুব মন দিয়ে গেলা একবার তোমরা স্ক্রিনশট করে নাও। তাহলে স্টুডেন্ট, এটাই ছিল আজকে আমাদের সেটেলমেন্ট জিওগ্রাফি বা জনবসতি ভূগোলের ক্লাস, যা আমাদের মানবীয় ভূগোলের অন্তর্গত ইউনিট 2-তে আছে। তো এর মাধ্যমে আমাদের মানবীয় ভূগোলটাও শেষ হয়ে গেল, এবং আমরা এরপরে আবার এর এমসিকিউ ভিডিও নিয়ে আসবো। তারপরে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি যেভাবে প্রপারলি সিস্টেমেটিক ওয়েতে পড়া যায় আমরা পড়বো। এবং কোনো রকম স্টুডেন্ট তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় আমার সাথে নিশ্চয়ই তোমরা যোগাযোগ করবে। আমরা সব সময় আমরা চেষ্টা করব তোমাদের সাহায্য করার। তো আজকে এখানে অফ করলাম, আবার হাজির হবো তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে।